আলহামদুলিল্লাহ এইমাত্র আব্বু আম্মুর যে কোভিড টেস্ট রিপোর্টটা আমরা টেস্ট করিয়েছিলাম সেটার রিপোর্টটা হাতে এসে পৌঁছেছে। আমাদের নেওয়া হয়ে গেল না? হ্যাঁ, আমাদের চেক ইন প্রসেস শেষ। এটা বলা দরকার ছিল না। ম্যাচ খুলেও রিস্কি। তবে এখানে এসে দেখলাম যে লোকজন অনেক কম না। গতকাল রাতে খানিকটা স্নো হয়েছিল আর আজকে সকালটায় স্নোর সাথে স্নো ঠিক না, স্নো হচ্ছে না, এখন হচ্ছে বৃষ্টি। তো ফ্রিজিং রেইন যেটা, এটার জন্য সকালটা কি সুন্দর শুভ্র একটা সকাল মনে হচ্ছে। তো সকালে উঠে যেটা ফার্স্ট কাজ আমি করি, ডিফিউজারটা অন করে দেই যাতে ঘরের ভিতরের সেটা যাতে একটা ফ্রেশ সুন্দর মিষ্টি ঘ্রাণে ভরে যায়, সুঘ্রাণ আর কি। তো সেটা অন করে দিলাম। আর সতেজ করার জন্য আমার প্রতিটা সকালেই প্রয়োজন, সেটা হচ্ছে 1 কাপ কফি, ব্ল্যাক কফি অবশ্যই। আমি কফির সাথে ক্রিম সুগার নেই না, শুধুই প্লেন সিম্পল ব্ল্যাক কফি, যেটা আমাকে সারা দিন অনেক বেশি এনার্জি দেয় আমি মনে করি। তো সেটা বানিয়ে নিচ্ছিলাম। মনটা বেশ খারাপ আমার, কোনোভাবেই মনটাকে ভালো করতে পারছি না। তো এই জন্য অনেক কিছুই দেয়া হয়নি, এর মধ্যে অনেকগুলো ব্লগ জমে গেছে। তো আজকে ভাবলাম যে কয়েকটা শেয়ার করি, কি আর করা, মনটাকে তো ভালো করতেই হবে। মন খারাপের কারণটা এখন বলি, সেটা অনেকেই জানেন আমার পরিচিতরা। আব্বু আম্মু দেশে চলে গেল প্রায় 1 বছর, প্রায় 1 বছর বললে ভুল হবে, 1 বছরই থেকে গেলেন তারা আমার সাথে। তো যেহেতু আমরা এই হাজার হাজার মাইল দূরে প্রিয়জনদের রেখে ভিন্ন একটা দেশে এসে আছি, আমাদের কাছে এটার ফিলিংসটা যারা ভুক্তভোগী শুধু তারাই বুঝতে পারবেন যে এটা কতটা কষ্টের। তো আমার কষ্টটা থাক আমার কাছেই। আসলে এখন আমরা ইউজ টু হয়ে গেছি। যখন দেশে যাই খুব কম সময়ের জন্য, তখনও সেম অবস্থা হয়ে যায়। ফেরার সময় মনটাকে মনে হয় যে অনেক কষ্ট করে মানিয়ে নিয়ে আসতে হয়, এবং এখানে আসার পরে আবার অ্যাডজাস্ট করতে সময় লাগে। তারপরও মনে হয় যে থাক, প্রিয় মানুষরা প্রিয় মানুষদের মাঝেই ভালো থাক, আমি না হয় দূরেই আছি আমার মতো করেই, আমিও আমার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এই যে আব্বু আম্মুর যাওয়ার জন্য সেদিন যেদিন ফ্লাইট ছিল, তো সেদিন আমি কিছু ফুড তাদেরকে রেডি করে দিয়েছিলাম সি থ্রু প্লাস্টিক বক্সের মধ্যে করে। কারণ আব্বু আম্মু যে এয়ারলাইন্সে করে গেল সেটা হচ্ছে টার্কিশ। তো টার্কিশের নিয়ম ওরা কিছুটা কনসিডার করে এখন ড্রাই ফুড নেওয়ার জন্য, কারণ ওরা যেই ফুডটা সার্ভ করে সেটা সাফিসিয়েন্ট না, এবং এটা অনেকেই খেতে পারে না। কোল্ড ফুড থাকে, কোল্ড টাইপের স্যান্ডউইচ বা এই টাইপের সাব, এই টাইপের ফুডগুলো দেয়, টার্কি সাব বা সামথিং লাইক দ্যাট। তো এগুলো আসলে আব্বু আম্মু খেতে পারবে না, কারণ কোল্ড এই সময় আসলে কোল্ড ফুডটা খাওয়াটাও ঠিক না। তো এই জন্য আমি কিছু ফুড তাদেরকে রেডি করে দিচ্ছিলাম, একটু বেশি করে রেডি করে দিচ্ছি, এবং সব ড্রাই টাইপের ফুড, কোনো লিকুইড আইটেমস কিন্তু তারা অ্যালাউ করে না। তো সেই জন্য সব ড্রাই ফুড ছোটো ছোটো জিপলকে করে, ছোটো বক্সে করে রেডি করে দিচ্ছিলাম, যাতে ওরা তো চেক করবেই। আমি একটা লাঞ্চ ব্যাগের মধ্যে করে দিয়েছিলাম। আর এইটার কথা বলে নেই, এটা হচ্ছে ডিম পোস্ত। এটা আমার বাবার খুব পছন্দের একটা ফুড। তো আমি রান্না করছিলাম তার জন্য, যে আমি ডিম পোস্তটা তার জন্য রান্না করি, সে লাইক করবে। আর আব্বু আম্মু যেদিন গেল সেই দিনটা ছিল 20 তারিখ জানুয়ারির। তো সেদিন ছিল ইনগ্রেশন। তো এই যে নিউ প্রেসিডেন্ট জো বাইডেন, উনি হচ্ছে শপথ নিচ্ছিলেন, নেওয়াটা হয়ে গেছে সব কিছু। আমি প্রথম থেকে দেখিনি আসলে প্রোগ্রামটা, ব্যস্ততার কারণে। তো মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে একটু করে দেখছিলাম। ঝটপট দুপুরে লাঞ্চটা রেডি করে আমি বের হয়ে গেলাম আমাদের যে আব্বু আম্মুর কোভিড টেস্টটা করা হয়েছিল সেটার রিপোর্ট নেবার জন্য। ওরা জানিয়েছে যে ক্লিনিকে আমরা টেস্টটা করিয়েছিলাম, রিপোর্ট রেডি। তো সেই জন্য এসেছি। আলহামদুলিল্লাহ রিপোর্টটা নেগেটিভ ছিল। আর এই কারণে আমি কিছু কথা বলতে চাই কোভিড টেস্ট নিয়ে। যারা ট্রাভেল করেন বা করছেন তারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য, যে কোভিড টেস্ট করার ট্রাভেল করার সময় 2 টাইপসের কোভিড টেস্ট রয়েছে। তার মধ্যে যেটা সিডিসি রিকমেন্ড করে বা ট্রাভেলের সময় বিভিন্ন এয়ারলাইন্স রিকমেন্ড করে, সেটা হচ্ছে মলিকিউলার টেস্ট বা RT-PCR যে টেস্টটা, যেটার টাইম ডিউরেশন থাকে 48 to 72 আওয়ার্সের
মধ্যে রিপোর্টটা থাকতে হবে আর কি, টেস্ট রেজাল্ট নেগেটিভ থাকতে হবে। তো সেই রিপোর্টটা নিয়েই আপনাকে ট্রাভেল করতে হবে এবং আপনার যে ডেস্টিনেশন কান্ট্রি থাকবে তারা এই রিপোর্টটা দেখেই আপনাকে এন্ট্রি করতে দিবে আর কি। তো বাংলাদেশে যাওয়ার সময় আব্বু আম্মুর এই রিপোর্টটা নিয়ে যেতে হবে। এটার একটা ট্রিকি পার্ট হচ্ছে অনেক সময় দেখা যায় বিভিন্ন ক্লিনিক কিংবা ড্রাগ স্টোর রয়েছে, সেগুলোতে যে কোভিড টেস্ট করা হয় অন টাইমে 2 দিন বা 3 দিনের মধ্যে তারা বা 72 আওয়ার্সের মধ্যে তারা রিপোর্টটা দিতে পারে না। সেই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। অনেকে আছে যে এই টেস্টটা খুব সহজে খুব তাড়াতাড়ি 15 মিনিটসের মধ্যে যে অ্যান্টিজেন অর র্যাপিড টেস্ট সেটা করে, কিন্তু সেটা আবার হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স বা ট্রাভেলের ক্ষেত্রে তারা এটাকে রিকমেন্ড করে না, বা এটার যে রিপোর্টটা সেটা তারা অ্যালাউ করে না ট্রাভেল করার জন্য। তো এগুলো কিছু বিষয় আছে যেগুলোর জন্য আমরা খুবই ওয়ারিড ছিলাম যে অন টাইমের মধ্যে রিপোর্টটা পাওয়া যাবে কিনা, আব্বু আম্মু অন টাইমে রিপোর্টটা নিয়ে ফ্লাই করতে পারবে কিনা, বা তাদেরকে ফ্লাই করতে দেয়া হবে কিনা, এরকম অনেক বিষয় ছিল যেগুলো নিয়ে সত্যিই আমরা সবাই চিন্তার মধ্যে দিয়ে আমাদের সময়টা কাটিয়েছি। মন খারাপ কি করব তার থেকে এই দুশ্চিন্তা করতে করতে আব্বু আম্মুর যাওয়ার সময় হয়ে গিয়েছিল। ফ্লাইটটা ছিল রাত 11:30টায়। তো আমরা বাসা থেকে 5টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। অলরেডি রাত হয়ে গেছে, আর রাস্তার রোড কন্ডিশন অনেক ভালো ছিল, কোনো জ্যাম ছিল না, ট্রাফিক ছিল না। সো আমরা অন টাইমেই পৌঁছে গিয়েছিলাম। ওই তো দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। আমরা চলে এসেছি ডালস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভার্জিনিয়াতে। তো এখান থেকেই আমরা যে ইন্টারন্যাশনাল ট্রাভেল বা ফ্লাই করব সেটা আমাদের বাসা থেকে প্রায় 1 আওয়ার 30 মিনিটসের মতো লাগে আর কি, 1.5 ঘন্টার মতো। তো এটা খুব বেশি দূরে না। তো আমরা অন টাইমে পৌঁছে গেছি। এখন খুঁজছিলাম যে গেট নাম্বারগুলো ছিল, সেই গেট নাম্বার অনুযায়ী কোন গেটের আমাদেরকে ঢুকতে হবে আর কি, যেখানে এয়ারলাইন্সের নামগুলো লেখা থাকে। তো সেইভাবে সেই গেট অনুযায়ী সেই এয়ারলাইন্সের গেট খুব কাছাকাছি লবি থাকে। তো সেখানে আমরা যাওয়ার জন্য খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পেয়েও গেছি। সে গাড়ি পার্ক করতে গেল, কারণ পার্কিংটা একটু দূরে, পাবলিক পার্কিংয়ে পার্ক করতে হবে। তো আমরা এখানে নেমে গিয়েছিলাম। আসো 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 আসো। সময়টা যত ঘনিয়ে আসছিল মনে হচ্ছিল তারা আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আবার কবে দেখা হবে সেটা জানি না, হয়তো খুব শীঘ্রই দেখা হবে, আবার হয়তো এমন হতে পারে অনেক দিন লেগে যেতে পারে দেখা হতে। তো আসার পরে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যেন আর একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম পরিবেশ এরকম পরিস্থিতি কখনো দেখিনি যতবারই ফ্লাই করেছি। তো এটা আসলে আনএক্সপেক্টেড। যদিও জানতাম যে এখন কোভিডের জন্য ট্রাভেল লোকজন কম করছে, কিন্তু এতটা কম যে আমি এখানে এসে এতটাই অবাক হয়ে গেছি। আমরা সবাই ভাবছিলাম কি ব্যাপার, একটা মানুষও দেখা যায় না, চারিদিকটা এমনই ফাঁকা। তবে কি লোকজন একেবারেই ট্রাভেল করা বন্ধ করে দিল? যদিও বন্ধ করে দিয়েছে, প্রয়োজন ছাড়া কেউ ট্রাভেল করছে না। এটা দেখে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল যে এরকম পরিস্থিতিতে আব্বু আম্মুকে যেতে হচ্ছে দেশে। তো এটা কতটুকু নিরাপদ এটা ভাবছিলাম, সামনে প্রকাশ করছিলাম না, কারণ এত বড় একটা জার্নি তারা একা একা করবে। এখন যদি আমি বেশি ওয়ারিড হয়ে যাই বা বেশি দুশ্চিন্তা দেখাই তাদের সামনে, তখন তারা মন থেকে আরও বেশি দুর্বল হয়ে যাবে। তো এই জন্যই চুপচাপ আশপাশে ঘোরাফেরা করছিলাম, দেখছিলাম। তো এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কি পরিস্থিতি। এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং মোটামুটি বেশ বড় একটা এয়ারপোর্ট। এখানে লোকজন নাই বলতে গেলেই চলে, যেগুলো হচ্ছে এয়ারলাইন্সের যারা ক্রু মেম্বার্স তারা রয়েছেন, আর এমনিতেই 2-1 রয়েছে। তো এগুলো দেখে কার না খারাপ লাগে বলেন? আরও মনটা খারাপ হয়ে গেল, কিছুতেই ভালো লাগছিল না। মনে হচ্ছিল এখান থেকে যদি আব্বু আম্মুকে নিয়ে চলে যেতে পারতাম, আবার তাদের যদি না যেতে হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, কিন্তু কি আর করা, যেতে তো হবেই।
কন্টেজিয়াস এই ডিজিজটার জন্য সমগ্র বিশ্ব যেন একদম স্তব্ধ হয়ে গেছে। শেষ যে কোথায় সেটা আমরা কেউই জানি না, কেউই বলতে পারবো না। তার মধ্যে দিয়েও জীবন, লাইফ ইজ গোয়িং অন, সব কিছুই জীবনের নিয়মেই চলবে, সবাইকে সব কিছুই করতে হবে। যেমন আজকে এত একটা কি বলবো, এরকম একটা সিচুয়েশনে বাবা মাকে দেশে যেতে হচ্ছে, যেটা মন থেকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, কিন্তু জীবনের প্রয়োজনে যেতেই হবে, লাইফ সেম ওয়েতেই চলবে। তো এখন এই তো আমরা যেহেতু আগেই চলে এসেছিলাম, এখন আমরা যাচ্ছি সামনে যে সিকিউরিটি চেকটা এখন হবে না, সেটা এখন করছি না। আমরা এখন যাব আমাদের যে লাগেজগুলো আছে সে লাগেজগুলো চেকিংয়ে দিয়ে দিব, কারণ যেহেতু হাতে সময় আছে তো লাগেজগুলো চেকিং এবং বোর্ডিং পাসগুলো নিয়ে একটা নির্দিষ্ট টাইমে তারা সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য যাবে। আমরা সামনেই যাচ্ছিলাম, ওখানে কিছুটা লাইন হয়ে আছে। এখন কিছুটা মনে হচ্ছে যে অল্প কিছু ট্রাভেলার যারা ট্রাভেল করবে তারা এসে গেছে। তারপরও এটা খুবই কম, একটা এত বড় একটা এয়ারপোর্টে এই কজন মানুষ, এটা ভাবলেই অবাক লাগে। কারণ প্রতিবার যখন আমরা ট্রাভেল করেছি, সেটা ইন্টারন্যাশনাল কিংবা অভ্যন্তরীণ যেটাই হোক, ডোমেস্টিক যেটাই হোক, প্রচুর লোকজন, কখনো কখনো এমন দেখা গেছে যে দাঁড় হয়ে থাকার কিংবা বসার জন্য জায়গা পাওয়া যেত না। আর এখন দেখেন কি অবস্থা, চারপাশটা শুধুই ফাঁকা, মনে হয় খা খা করছে, এরকম একটা বিষয়। তো এখানে কিছু লোকজন এসেছে যারা লাগেজগুলো চেকিংয়ের জন্য দিয়ে দিবে। তো আমরা এসে এখানে ওয়েট করছিলাম। পিছন থেকে লাইন, তোমরা সামনে কিছু কেন? সব লাইন এখানে এদিক দিয়ে আসো। শুধু দুইজন যান, খেলা খাবে। হ্যাঁ, এদিকে আসো, আসো আমরা বের হয়ে যাই। মানে ওখানে দাঁড় হয়ে লাগেজগুলো যখন দিয়ে দিচ্ছিলাম আর বোর্ডিং পাস যখন নেওয়া হচ্ছিল, তখন মনে হচ্ছিল ইস, এমন যদি হতো, এখনই যদি চলে যেতে পারতাম আব্বু আম্মুর সাথে দেশে, তাহলে সেটার মতন আনন্দের কিছু আর হতো না। এটা ভাবছিলাম চুপচাপ আমি। আরও কয়েকজন এসছে, ওরা এসছে আমাদেরকে, মানে আব্বু আম্মু চলে যাচ্ছে, আমার মন অনেক খারাপ থাকবে। তো যাতে আমি মনটা একটু কম খারাপ করি, আমার সাথে তাদের সাথে কথাটা বললে মনটা হয়তো একটু ভালো লাগবে, বা আব্বু আম্মুকে বিদায় দেওয়ার পরে যাতে আমার খারাপ লাগাটা একটু কম থাকে, এইগুলো সব চিন্তা করে তারা এসছে আব্বু আম্মুকে সি অফ করে। চেক ইন প্রসেস শেষ, সব ডান। এটা বলা দরকার ছিল না। ইউ ক্যান কারেক্ট ইউর আদিতা, কিছু বলো। তবে এখানে এসে দেখলাম যে জিনিস, মানে লোকজন অনেক কম না। আপু আমাদের ট্রানজিট ছিল ইস্তাম্বুলে। তো ইস্তাম্বুল এয়ারপোর্ট ইটস লাইক নাম্বার 14 হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট এয়ারপোর্টের মধ্যে। তো অনেক বিশাল এলাকা, তো তাদেরকে হাঁটতে অনেক কষ্ট হবে জন্য আমরা হুইল চেয়ার দিয়ে দিয়েছিলাম এবার ফার্স্ট টাইম। এর আগেও আব্বু আম্মু এসেছিল, কিন্তু তখন হুইল চেয়ার দেওয়া হয়নি। কিন্তু এবারকার পরিস্থিতির জন্য তাদেরকে যাতে বেশি খোঁজাখুঁজি, বেশি ঘোরাঘুরি না করতে হয়, এই জন্য হুইল চেয়ারটা দেওয়া হয়েছিল। আর এই তো তারা সিকিউরিটি চেক পয়েন্ট এখন চলে গেছে অলরেডি, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা এখান থেকে দেখছিলাম তারা এখন লিফটে করে চলে যাবে সিকিউরিটি চেক করার জন্য। তো এই আর কি, বিদায় দিয়ে আসলাম তাদেরকে। আবার কতদিন পরে দেখা হবে জানি না। ফিরে যাচ্ছি এখন বাসায়, রাত এখন বাজে। তো আব্বু আম্মু যাওয়ার পরে ওখানে সিকিউরিটি চেক হওয়া পর্যন্ত আমরা ওয়েট করছিলাম। আম্মুর কাছে ফোন ছিল, যখন জানালো যে সব কিছু ঠিকমতো হয়েছে, আলহামদুলিল্লাহ মনে হলো যে একটা শান্তি পেলাম।
অনেকক্ষণ টেনশনে ছিলাম যে খাবারগুলো তারা ফেলে দিবে কিনা। আর আব্বু তার সাথে ওয়াটার ছিল, ওয়াটার নর্মালি লিকুইড টাইপের জিনিস নিতে দেয় না, তো আব্বু বলেছিল যে তাকে, সে যেহেতু ব্লাড প্রেশারের আছে তার আর কি, তো হাই ব্লাড প্রেশার থাকার কারণে তাকে মেডিসিন খেতে হয়, তো এই জন্য ওয়াটারের দরকার। তো সেই ক্ষেত্রে তারা যেটা করেছে ওয়াটারটা চেক করে তাকে দিয়ে দিয়েছিল। তো আর কি বলবো, সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। আর বিশেষ মানে কিছু ইমোশনাল যে সিচুয়েশনগুলো ছিল সেই সময়গুলো আর ফিল্মিং বা ভ্লগিং করা হয়নি। তো এই তো ছিল। আর আরেকটা জিনিস নিয়ে আমরা একটু টেনশনেই ছিলাম। আব্বু আম্মুর যে ইস্তাম্বুলে যে ট্রানজিটটা ছিল সেটা ছিল 10 ঘন্টার, এর থেকে কম সময়ে ট্রানজিট পাওয়া যায়নি। তো এটা নিয়ে একটু আমরা ওয়ারিড ছিলাম যে এতটা সময় তারা এয়ারপোর্টে থাকবে, এটা আসলেই একটা চিন্তার বিষয়। তো ভিউয়ার্স, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।